This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক স্পেশাল রিপোর্টিং। টাফ টক স্পেশাল রিপোর্টিংয়ের আজকের বিষয় জাল ওষুধ। অনেকে ভাবছেন জাল ওষুধ সে আবার এমন কি ভয়ানক, আবার অনেকে বলছেন নারদা সারদার থেকেও ভয়ঙ্কর কেলেঙ্কারি এই জাল ওষুধের ব্যবসা। কেন? আমরা সবাই জানি ওষুধ অর্থাৎ মেডিসিন আসলে ড্রাগস। গোটা পৃথিবীতে অন্ধকার সমান্তরাল অর্থনীতিতে এই ড্রাগসের ব্যবসাই সবচেয়ে লাভজনক। আর সেই জন্যেই গোটা পৃথিবীতে কখনো এসকাবারো কখনো এল চাপোর মতো ড্রাগস লর্ডরাই কার্যত অন্ধকার জগৎ শাসন করত। আর সেই জন্যেই এই ড্রাগসের ব্যবসা অত্যন্ত লাভজনক এবং জটিল প্রক্রিয়ায় তা আমার আপনার জীবনকে যে কোনো মুহূর্তে বিবর্ণ করে দিতে পারে। যারা ওষুধ খেয়ে মারা যাচ্ছেন তারা তো মারা গেলেনই, আর যারা বেঁচে থাকছেন তারা বোধহয় মরে বেঁচে থাকছেন। তার কারণ এই সমস্ত ওষুধের বিষক্রিয়া আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে, তিল তিল করে শেষ করে দিতে পারে। আজকের অনুষ্ঠানে অবশ্যই আমরা খতিয়ে দেখব এই জাল চক্র অর্থাৎ জাল ওষুধের চক্র কিভাবে বিস্তারিত হয়েছে, কোন পথ দিয়ে, কোন রুটে, কোন প্রক্রিয়ায় তা এসে পৌঁছাচ্ছে বাংলায়, আর কিভাবেই বা পৌঁছাচ্ছে আপনার আমার বাড়িতে, কিভাবেই আমাদের ক্ষতি করছে। প্রথমেই এক নজরে দেখে নেব এই জাল চক্র অর্থাৎ জাল ওষুধের চক্র কিভাবে কোন পথ দিয়ে ঢুকছে আমাদের রাজ্যে। কয়েকদিন ধরে রমরমা বেড়েছে জাল ওষুধের। বারে বারে শিরোনামে উঠে এসেছে রাজ্য জুড়ে জাল ওষুধের বারবারন্ত। তবে জাল ওষুধের কারবার একেবারেই নতুন ব্যাপার নয়। করোনা পরবর্তী সময়ে রমরমা বেড়েছে এই কারবারের, এমনটাই দাবি করছেন ড্রাগ কন্ট্রোলের কর্তা ও ব্যবসায়ীরা। আগে যেখানে নামী সংস্থার ওষুধ 0.2% জাল হতো, এখন তা পৌঁছে গিয়েছে 20 থেকে 22%। প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, রক্তচাপ, সুগার, গ্যাসের ওষুধ, অন্যান্য ওষুধের পাশাপাশি এই ওষুধগুলোর চাহিদা প্রতিনিয়ত রয়েছে। ওষুধগুলিতে ভালো মতোই হচ্ছে জাল কারবারি। তবে কিভাবে এই কারবার চলছে? শুধু রাজ্য নয়, বাংলার বাইরেও এর শাখা প্রশাখা ছড়ানো রয়েছে নিখুঁতভাবে। তদন্তে উঠে এসেছে আন্তঃরাজ্য লেনদেনের সূত্র। অভিযোগের আঙুল উঠেছে দুই বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্যের দিকে। কোন সেই দুই রাজ্য? বিহার, উত্তরপ্রদেশ। এক নজরে দেখে নেওয়া যাক কোন পথে বাংলায় প্রবেশ করে জাল ওষুধ, বা অন্যভাবে বলা যায় কিভাবে বেআইনি ওষুধের কারবার জাল বিছিয়েছে। তাই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দিল্লি থেকে দুটি পথে একে একে জাল বিস্তার করেছে এই গোটা কারবার। একদিকে দিল্লি থেকে উত্তরপ্রদেশ হয়ে পাটনায়, সেখান থেকে কাটিহার মালদা রুট। সেই রুটে সোজা জাল ওষুধ চলে আসে শিলিগুড়িতে, সেখান থেকে বাসে করে সোজা কলকাতায়। এই তো গেল একটা রুট। তবে বেআইনি কাজে আগে ভাগে করা হয়ে থাকে সুপরিকল্পনা। তাই একটা রুটের মাধ্যমেই শুধুমাত্র এই ব্যবসা জাল বিস্তার করেনি। দিল্লি থেকে আরও একটা পথে জাল ওষুধ প্রবেশ করে মহানগরে। দেখে নেওয়া যাক সেই রুটটাও। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, সেখান থেকে ছত্তিশগড় হয়ে সোজা পৌঁছে যায় ঝাড়খণ্ডে। সেখান থেকে ওড়িশা ও আসানসোল হয়ে বাসে রওনা দেয় ওষুধ। ঝাড়খণ্ড থেকে ধানবাদ হয়ে পুরুলিয়া, সেখান থেকে বাসে কলকাতায়। বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানে হানা দিয়ে চলছে জাল ওষুধ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া। শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় এই অভিযান জারি রেখেছে কেন্দ্র ও রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর মধ্যেই দেশ জুড়ে গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে 104টি ওষুধ। সম্প্রতি নিজেদের পোর্টালে সেই সমস্ত ওষুধ
ও প্রস্তুতকারী সংস্থার নামের তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও। এ তো গেল ওষুধের খুঁটিনাটি। জাল কারবারি থেকে বাদ যায়নি জলাতঙ্কের ভ্যাকসিনও। দিল্লি ড্রাগ কন্ট্রোলের তরফে সতর্ক করা হয় এই বিষয়ে। জলাতঙ্কের ইনজেকশনে বিপদ। জাল জলাতঙ্কের ইনজেকশন ব্যাচ নাম্বার KA24014 যা ছড়িয়েছে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, লখনৌতে। জলাতঙ্ক টিকা পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা জরুরি, তবে মানা হচ্ছে না সেই নির্দেশিকা। ফলে জাল ইনজেকশন নিলে হতে পারে বড়সড় বিপদ। এই জাল ওষুধের তদন্তে নেমে চমকে উঠেছিলেন তদন্তকারীরা। এক্সপায়ারি ডেট দেখে নিতে অভ্যস্ত ক্রেতারা জানতেই পাচ্ছেন না কিভাবে শরীরে প্রবেশ করছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। অন্ধকার জগতে সব ড্রাগসের ব্যবসা একই রকম, সেটা কোকেন হোক, মেরিজুয়ানা হোক বা হাশিশ হোক। কেউ উৎপন্ন করেন, কেউ পৌঁছে দেয় বাজারে, আর কেউ গোটা বাজারটা নিয়ন্ত্রণ করে। এবং ড্রাগস লর্ডদের বিভিন্ন জায়গায় ছদ্মবেশী এজেন্টরা থাকে। ঠিক এই ক্ষেত্রেও ঠিক সেরকমই। এজেন্টদের কি ভূমিকা ছিল, কারা ছিলেন এজেন্ট, কাদের মাধ্যমে এই গোটা ব্যবসাটা রক্ত সঞ্চালন করত, একবার দেখে নেব। জাল ওষুধ প্রতারণায় এজেন্টদের ভূমিকা আতশ কাচের তলায়। এজেন্টদের মাধ্যমেই চলে ওষুধের ব্যবসা। নামী সংস্থা থেকে এজেন্টরাই ওষুধ সরবরাহ করে বাজারে। ওষুধের মেয়াদ উত্তীর্ণ হলে 3 মাসের মধ্যে ফেরত পাঠাতে হয় ওই সংস্থায়। দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ অনেকাংশেই নির্দিষ্ট সংস্থায় পৌঁছয় না। কোথায় যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সেই সব ওষুধ? ওই মেয়াদ উত্তীর্ণ ওষুধই রিপ্যাকেজ হয়ে ফের বাজারে আসছে। সূত্রের খবর, এজেন্টদের মাধ্যমেই বাজারে আসছে ওই জাল ওষুধ। জাল ওষুধ কতটা ভয়ঙ্কর হতে পারে মানব শরীরের পক্ষে, সে বিষয়ে আমাদের R+ নিউজের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে। আমরা প্রথমে একবার শুনে নেব কতটা মানব দেহে, অর্থাৎ আমার আপনার শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে এই জাল ওষুধ। জাল ওষুধ কিন্তু অনেক রকম হতে পারে। একটা হতে পারে কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি, সেই ব্র্যান্ডেড কোম্পানির ডেট এক্সপায়ার করে গেছে ওষুধটা, সেটাকে ডিসকার্ড করে দেবে। এবং যাদের থ্রু দিয়ে তার নির্দিষ্ট মেথড আছে, সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ডিসকার্ড করে দিল, এবং তার ফাঁক দিয়ে সেই ওষুধটা গলে গিয়ে চলে গেল কিছু অসাধু ব্যবসায়ীর কাছে। তার এক্সপায়ারি ডেটটা তুলে দিয়ে সেখানে তাদের মতো নতুন এক্সপায়ারি দিয়ে নতুন একটা নাম দিয়ে বার করে দিল। তো এটা একটা হতে পারে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ওষুধের যে কার্যকারিতা সেটা একটু কম হবে। তাতে কিন্তু যে প্রচুর ক্ষতি হয়ে যাবে সেই ব্যাপারটা হবে না। ধরুন আমার একটা ওষুধ হয়তো যখন আমি নর্মাল অবস্থায় খাচ্ছি, সেটা হয়তো আমার ক্ষেত্রে 100 ভাগ কাজ করতো, আমি ভাগের হিসাবে বলছি 100 ভাগ হয়তো কাজ করতো। তার হয়তো 1 মাসের বাদে এক্সপায়ারিটা হয়ে গেছে, 1 মাসের পরে আমি ওষুধটা খাচ্ছি, সেটা হয়তো দেখা যাবে আমার ক্ষেত্রে 80 ভাগ কাজ করছে। কিন্তু সেক্ষেত্রে ওষুধের জন্য যে খুব ক্ষতি হয়ে যাবে সেই চান্সটা একটু কম। দ্বিতীয় যেটা থাকতে পারে, যে আমি ওষুধ যেটা তৈরি করছি, যেখানে তৈরি করছি সেখানে আমি ইমপিউরিটি বাড়িয়ে দিলাম, মানে আমার যে পরিশোধন হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ঠিক মতো করলাম না, মানে খরচ বাঁচালাম, কোয়ালিটি চেক বা যা কিছুতে খরচ বাঁচালাম। সেটা করতে গেলে হয়ে গেল কি, যখনই কোনো ওষুধ তৈরি হয় তাতে কিন্তু একটা ইমপিউরিটি আসে। সেই ইমপিউরিটিটাকে যত আমি পরিশোধন করব, যত কোয়ালিটি চেক করব, তত সেগুলো থেকে আমার আসল আকরটা বেরিয়ে আসবে, পিউরিটি অনুযায়ী তার ওষুধের এফিকেসি ভালো হবে। তো যেগুলো জাল ওষুধ বা যেগুলো সেই অর্থে কম পয়সায় পাঠিয়ে দেওয়ার ওষুধ যারা চেষ্টা করে কোনো রকমের, তারা কি করবে, তারা তো মুনাফা বেশি চাই, অল্পতে বেশি মুনাফা চাই, তারা কিন্তু এত কোয়ালিটি চেকের মধ্যে যাবে না। তারা তখন কম দামে ওষুধ ছাড়ার চক্করে এই কোয়ালিটি চেক টেক সব নষ্ট, তার বদলে তারা কি করলো, হয়তো কোয়ালিটি চেক করলোই না, হয়তো দেখা গেল একটা ওষুধের মধ্যে 50% ইম্পিউরিটি, 50% হয়তো ওষুধ। ওই যে 50% ইম্পিউরিটি, তাহলে ইম্পিউরিটিটা কি জাতীয় সে অনুযায়ী তার প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ওষুধের এফিকেসিও কম হবে, এবং যে ইম্পিউরিটি বেশি থাকার জন্য তার সাইড এফেক্টস কিন্তু অন্য রকমের দেখা দেবে, অন্য জাতীয় সাইড এফেক্ট দেখা দেবে। আর একটা হচ্ছে যেটা একদমই খারাপ, সেটা হচ্ছে ধরুন আপনি প্যারাসিটামল কিনছেন,
তাতে প্যারাসিটামল নেই, চকমাটি আছে, সেইটা হচ্ছে চূড়ান্ত খারাপ। এটার তো কোনো মানে নেই। সেক্ষেত্রে কি দিচ্ছে তার উপর তার সাইড এফেক্ট হবে চূড়ান্ত। আপনি যে পারপাসে দিচ্ছেন, ধরুন এই ক্ষেত্রে ধরলাম প্যারাসিটামল, ধরলাম আপনি জ্বর কমানোর জন্য দিচ্ছেন, এফেক্ট তো হবেই না। উপরন্তু যে জিনিসটা দিয়ে ওই চকমাটি দিয়ে তৈরি করে থাকলো, তা দেখা গেলো সেটা তো কিডনি দিয়ে পাস করছে, কিডনিতে তার একটা প্রভাব পড়তে পারে। হয়তো সেটা লিভার দিয়ে পাস করছে সেই পার্টিকুলার যে জিনিসটা, বা ইম্পুরিটিটা সেখান দিয়ে পাস করছে, লিভারের উপর প্রভাব পড়তে পারে। আমাদের শরীরের সর্বাঙ্গের যতগুলো অর্গান, প্রত্যেকটা জায়গাতেই তো রক্ত যাচ্ছে। তো রক্তে যখন ওটা মিশবে, তখন সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উপসর্গ হতে পারে, নার্ভের সমস্যা দেখা দিতে পারে, এনিথিং কি জাতীয় জাল ব্যাপারটা করা হয়েছে তার উপর নির্ভর করবে তার কি জাতীয় উপসর্গ দেখা দেবে। তো সব মিলিয়ে সবটাতে কি যে পারপাসে ওষুধটা ইন্টেন্ডেড সেটা তো হবে না, উপরন্তু যে ইম্পিউরিটি তার একটা অ্যাডেড এফেক্ট আসবে, তাতে আবার চিকিৎসকরাও কনফিউজড হবে। তো সব মিলিয়েই খুব ঘোরালো ব্যাপার। দেখুন, এমনিতেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক। তারা বুঝতে পারছে না যে তারা কোন ওষুধ খাচ্ছে, তারা ভেজাল ওষুধ খাচ্ছে না সত্যি ওষুধ খাচ্ছে। একসঙ্গে যদি এতগুলো ওষুধ বাতিল হয়ে যায়, এবং এই বাতিল হওয়া ওষুধ কবে থেকে বাজারে আছে সেটা যেমন একটা প্রশ্ন, তেমনই এই প্রশ্ন আজকে সবার মধ্যে উঠছে যে পরীক্ষায় পাশ করার আগে এই সমস্ত ওষুধ বাজারে এলো কি করে। এটা তো শুধু সরকারি ক্ষেত্র নয়, বেসরকারি ক্ষেত্রেও এই সমস্ত ওষুধ বিক্রি হচ্ছে। ফলে সব মিলিয়ে যে এর কত মানুষের মধ্যে, কত লক্ষ মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হলো, কেউ তার মধ্যে মারা গেল কিনা, এটা যেমন একটা গুরুতর প্রশ্ন, তেমনই গুরুতর প্রশ্ন হচ্ছে এটাও যে আমার রাজ্যে বিশেষ বিশেষ কিছু কোম্পানির, শুধু সেলাইন নয়, বেশ কিছু ওষুধের ক্ষেত্রেও আমার রাজ্যে যে ড্রাগ টেস্টিং ল্যাব আছে সেখানে ড্যাং ড্যাং করে পাস করে যাচ্ছে, অথচ বাইরের রাজ্যের ল্যাবগুলোতে বা কেন্দ্রীয় সরকারের ল্যাবগুলোতে হচ্ছে কি করে ফেল করছে। এটা একটা রহস্য রোমাঞ্চ বিষয়ের মতোই একটা জিনিস, এবং এই রহস্য উন্মোচিত হওয়া উচিত, না হলে আমরা বলতে বাধ্য হব যে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। আমাদের আর্ট প্লাসে আমরা বারবার আপনাদের দিনভর দেখিয়েছি বিভিন্ন সময় এই জাল ওষুধের ব্যবসা। আমার সহকর্মী এবং আর্ট প্লাস নিউজের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই সময় আমার সঙ্গে রয়েছে। সায়ন্তিকা, প্রথমেই আমি জিজ্ঞেস করব এবং দর্শকদের বলবো ঠিক কি করে এই জাল ওষুধ নিয়ে আমরা তো হঠাৎ সজাগ হয়ে গেলাম, কি করে ধরা পড়লো, প্রথম কোন চক্রটা ধরা পড়লো? বছরের শুরুতেই এই বছরের শুরুতেই 2025 সালে জানুয়ারি মাসেই খোদ ভবানীপুরে গোপন সূত্রে খবর পেয়ে আধিকারিকরা কিন্তু গিয়েছিলেন, এবং ভবানীপুর থেকেই প্রায় লক্ষাধিক টাকার জাল ওষুধ উদ্ধার হয়। এবং তারপর থেকেই ড্রাগ কন্ট্রোলের যারা আধিকারিক ছিলেন তাদের কাছে একাধিক সূত্র মারফত, তাদের গোপন সূত্র মারফত তারা জানতে পারেন বিভিন্ন জায়গায় কিন্তু এই জাল ওষুধের চক্রটা ছড়িয়ে গিয়েছে। এবং সেখান থেকেই তারপর একের পর এক অতর্কিত অভিযান হয়েছে, এবং সেখান থেকেই জানা গিয়েছে যে শুধুমাত্র কলকাতা নয়, কার্যত এই মুহূর্তে রাজ্য জুড়ে জাল ওষুধের যে শিকড়, সেই শিকড় কিন্তু ছড়িয়ে গিয়েছে। তার মানে শান্তিকে আমরা ধরে নিতে পারি জাল ওষুধের কারবারিরা তারা ধরা পড়লেন বা প্রথম প্রশাসনের নজরে আসেন জানুয়ারি মাসে, অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসে প্রথম নজরে আসে। কিন্তু আমরা এই কথা হলফ করে বলতে পারি না যে হয়তো বেশ কিছু বছর ধরে এই জাল চক্র জাঁকিয়ে বসেছিল এই রাজ্যে, কি বলবে? একদম তাই। এই যখন ড্রাগ কন্ট্রোলের যারা আধিকারিক তাদের কাছে যখন গোপন সূত্রে খবর এসেছে যে ভবানীপুরের এরকম নির্দিষ্ট জায়গায় একটা গোডাউনে এরকম জাল ওষুধ রয়েছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেরকম আজকে জানুয়ারি থেকে আজকে মার্চ মাস, এই সময়টার মধ্যে এই 3 মাসে তো একটা চক্র এতটা জাল বিস্তার করে ফেলতে পারে না। সুতরাং এই যে জাল, যেটা রাজ্য জুড়ে কার্যত ছড়িয়ে গিয়েছে, এবং প্রত্যেক দিন একের পর এক তথ্য যেরকমভাবে সামনে আসছে যে গোটা রাজ্যেই কার্যত জাল ওষুধ, বলাই যায় যে হয়তো বছরের পর বছর ধরে এই জাল ওষুধ বা এই অসাধু চক্র যেটা চলেছে, এবং এই মুহূর্তে তারা হয়তো কিছুটা হলেও সামনে এসেছে। শুধুমাত্র জানুয়ারি থেকে আজকে এই 2 মাস 3 মাসের মধ্যে কিন্তু এতটা ঘটনা ঘটিয়ে ফেলা হয়তো অসম্ভব। তাই সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা দিনই কিন্তু লেগেছে যে এই রকমভাবে একটা জাল ওষুধের যে একটা সাম্রাজ্য, একটা নেতিবাচকতার সাম্রাজ্য তৈরি করতে অনেকটাই কিন্তু সময় লেগেছে। অবশ্যই সায়ন্তিকার কথাতে এটা স্পষ্ট, একা একজন বা কয়েকজন মিলে এই জাল ওষুধের ব্যবসা করছে না, একটা খুব সুসংগঠিত অর্গানাইজড অপরাধ চক্র রয়েছে, যাকে ইংরেজিতে বলে অর্গানাইজড ক্রাইম, অর্থাৎ সুসংগঠিত অপরাধ চক্র। এই অপরাধ চক্রতে
একদিকে যেমন ওষুধ তৈরি হচ্ছে, ওষুধ জাল হচ্ছে, সেই ওষুধের প্যাকেজিং হচ্ছে, সেই ওষুধ বিভিন্ন পথ ঘুরে এসে দোকানে পৌঁছাচ্ছে এবং সেই দোকান থেকে বিক্রি হচ্ছে। অর্থাৎ স্তরে স্তরে এই জাল চক্রের কুচক্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই তো? একদম, এবং সত্যি এই কাজ কিন্তু একার দ্বারা কখনোই করা সম্ভবপর নয়। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিদের তাদের কিন্তু সন্দেহ করা হচ্ছে। এর পাশাপাশি বেশ কিছু সংস্থা রয়েছে, নামি কোম্পানির কিন্তু ওষুধ যখন জাল হচ্ছে, তাই স্বাভাবিকভাবে তাদেরকেও একটা আতশকাচের স্ক্যানারে তাদেরকেও রাখতে হবে। কিন্তু এর পাশাপাশি যে রকমভাবে জাল হচ্ছে সেটা কিন্তু মানে একেবারে অবর্ণনীয়। নেল পলিশের রিমুভার তো আমরা হাতের নেল পলিশ রিমুভ করতেই আমরা এতদিন কাজে লাগতো জানতাম, কিন্তু এই মুহূর্তে যে কোনো ওষুধ ওষুধের পিছনে বা ওষুধের স্ট্রিপের পিছনে যে লাল কালি দিয়ে বা নীল কালি দিয়ে যেখানে ম্যানুফ্যাকচারিং ডেট বা ওষুধের দাম এবং এক্সপায়ারি ডেট থাকে, সেইটাকে কিন্তু রিমুভার দিয়ে তুলে ফেলে একটা জাল ওষুধ তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটার উপরেই আরও হয়তো 1 বছরের ডেট দেওয়া হলো। অর্থাৎ একটা মানুষ তিনি ওষুধ কিনলেন, তিনি জাল ওষুধে কিনলেন এবং সেটা মেয়াদ উত্তীর্ণ, এবং সেটা খাওয়ার পরে তিনি যে তার শরীরের অবস্থা কি হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এরকম একটা অপরাধ সত্যি অনেকগুলো ক্ষুরধার মস্তিষ্ক না থাকলে কার্যত কিন্তু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করা শুধু একেবারেই অসম্ভব। অবশ্যই এই কথা থেকে একটা ধারণা আমাদের হতে পারে, এবং সে ধারণাটা একেবারে অমূলক নয়। আমরা যে ওষুধগুলো খেয়েছি তার মধ্যে কটা জাল আর কটা ঠিক ওষুধ। অর্থাৎ আমাদের প্রত্যেককে এখন একটা সংশয় আর দ্বিধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমি সায়ন্তিকার কাছে যাব। সায়ন্তিকা, আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু মানুষ যেটা জানতে চায় এই মুহূর্তে দাঁড়িয়ে, সবার বাড়িতেই কোনো না কোনো সময় ওষুধ দরকার পড়ছে, কারোর প্রতিদিন ওষুধ দরকার পড়ছে, কারোর বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন, কারোর বাড়িতে রুগী রয়েছেন, জীবনদায়ী ওষুধ রয়েছেন। কিভাবে বোঝা যাবে যে ওষুধ জাল না ঠিক, এবং কোন দোকান থেকে কিনছি, কোন ব্র্যান্ডের ওষুধ, এগুলো সব কিছুতেই বোধহয় এবার সময় এসেছে সজাগ দৃষ্টি রাখা। স্বাস্থ্য ভবন এবং ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে বারংবার করে বলা হচ্ছে যে কিউআর কোড ছাড়া কোনো ওষুধ আপনারা কিনবেন না, কিন্তু এখানেও যেটা শুরুতেই বলা, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, ভালো পদক্ষেপ। কিউআর কোড স্ক্যান করলে কিন্তু যদি জাল ওষুধ হয়, যে ব্যাচ নাম্বার সঠিক থাকে, তাহলে কিন্তু ওষুধের যে ডিটেলস সেটা আমি কিন্তু সেই কিউআর কোড স্ক্যান করলেই পেয়ে যাব। কিন্তু যদি ব্যাচ নাম্বার এবং ওষুধ যদি জাল হয়, সেখানে কিন্তু কিউআর কোড স্ক্যান করলে আপনি দেখতে পাবেন ডেটা নট ভেরিফাইড বা কোনো কিছু শো করছে না। কিন্তু এখানেও একটা প্রশ্ন, এখনো পর্যন্ত শুধুমাত্র হয়তো খোদ কলকাতাতেই এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু স্মার্টফোন তাদের কাছে নেই, বা হয়তো তারা স্মার্টফোন ব্যবহার করতে পারে ওষুধের দোকানের ভিড়ে দাঁড়িয়ে কিউআর কোড দিয়ে আমি প্রথমে দেখব, তারপর মূল্য দেব, এইটা এই মুহূর্তে সম্ভব নয়। তার কারণ এখানে অনেক জায়গায় আমরা জানি কেউ এখন বিভিন্ন শতাংশ হারে ওষুধ ছেড়ে দিচ্ছেন, এবং সেক্ষেত্রেও কিন্তু ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে যে কে কত টাকা ছাড় দিচ্ছেন, কিভাবে ছাড় দিতে পারেন। সুতরাং গোটা ওষুধের ব্যবসাটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব স্বচ্ছ, এটা তো বলতে পারি না হলফ করে। এবং আমি ওষুধ কিনতে গেলাম এবং ক্যাশে না গিয়ে ওষুধটা আমাকে দেবে, আমি আগে কিউআর কোড দেখব এবং তারপর দাম দেব, এবং যে ভিড় থাকে ওষুধের দোকানে, কারোর কাছে এমনিতেই আমাদের কাছে এখন সময়ের খুব অভাব, তারপর সেই জায়গায় দাঁড়িয়ে আমার হয়তো খুব তাড়া রয়েছে, যে কারোর ক্ষেত্রেই সেটা হতে পারে, বা দোকানে হয়তো খুব ভিড় রয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি প্রত্যেকটা ব্যক্তি যারা দোকানে আসছেন তারা যদি কিউআর কোড স্ক্যান করেন, যদি সেই কিউআর কোড স্ক্যানে যদি কোনো কিছু না পাওয়া গেল বা দেখা গেল ওষুধটা জাল, তাকে সরিয়ে রাখা, আবার নতুন একটা ওষুধ দেওয়া, হয়তো এই প্রসিডিওরটা হয়তো ঠিক নয়। কারণ এটা করে সত্যি প্রত্যেকের পক্ষে এইভাবে ভেরিফাই করা কিন্তু সম্ভবপর নয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠবে, তাহলে আমি বুঝবো কি করে ওষুধটা জাল কিনা? কারণ যে ওষুধ আমি খাচ্ছি, সেই ওষুধ আমি দীর্ঘদিন ধরে খাচ্ছি, আমার কোনো কাজ করছে না, তখন তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বোঝার জায়গা কিন্তু নেই যে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করা ব্যতীত আমার কাছে আর কি উপায় রয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, একেবারে ব্যক্তিগতভাবে মনে হয়, এক্ষেত্রে ওষুধ ব্যবসায়ী, অর্থাৎ এ রাজ্যে যারা সুপ্রসিদ্ধ, সুপ্রাচীন, ঐতিহ্যবাহী ওষুধ ব্যবসায়ী রয়েছেন, এবার বোধহয় সময় এসেছে তাদের দায়িত্ব নেওয়ার। অর্থাৎ যদি আমার দীর্ঘদিন ধরে পরিচিত কোনো জায়গা থেকে ওষুধ নিই, সেটা যে কোনো পাড়া হতে পারে, যে কোনো মহল্লা হতে পারে, অথবা এমন কোনো ব্র্যান্ডের দোকানের ওষুধ নেওয়া যার প্রতি আমার, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি মনে করি এরা ঠিক, এবং ওষুধ ব্যবসায়ীদের
দরকার এই সময়ে দাঁড়িয়ে জনসাধারণের পাশে সুনিশ্চিত করা যে তারা জাল ওষুধ বিক্রি করেন না। দরকার হলে তারা সমস্ত ওষুধ তারা যাচাই করবেন, যাচাই করে তারা ওষুধের দোকানের সামনে লিখে দেবেন এখানে জাল ওষুধ পাওয়া যায় না। আমার মনে হয় এই রকম একটা আন্দোলন করার বোধহয় এবার সময় এসেছে। আন্দোলন করার তো নিঃসন্দেহে সময় এসেছে, যখন শুধুমাত্র একজন দুজন মানুষের তো প্রাণ নয়, লাখো লাখো মানুষের প্রাণ জড়িয়ে রয়েছে। কিন্তু এখানেও একটা শোচনীয় ছবি, এবং সেই শোচনীয় ছবি ধরা পড়েছে আর+ নিউজেরই ক্যামেরায়। যখন এই বিষয়টা হয়েছে কিছুদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম বড়বাজারে, এবং ঠিক সেই সময় আমরা বড়বাজারে পৌঁছেছিলাম যখন নাকি ইতিমধ্যে ড্রাগ কন্ট্রোলের একটা অতর্কিত অভিযান হয়ে গিয়েছে। 20 লক্ষ টাকার বেশি সন্দেহজনক ওষুধ উদ্ধার হয়েছে। সেখানে গিয়ে যখন একাধিক দোকানদারকে আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে আপনি যে ওষুধটা বিক্রি করছেন সেই ওষুধ জাল কিনা আপনি বা আমি কি করে বুঝবো? কিউআর কোড স্ক্যান করা তো। বেশিরভাগ দোকান থেকে কিন্তু উত্তর এসেছে তারা কিউআর কোড স্ক্যান করে কেনেননি। তাহলে তারা কিভাবে কিনেছেন? তারা সেই বিলেই ভরসা রেখেছেন। কিন্তু তারা বিলে ভরসা রাখলেন, তারা ব্যবসা করলেন। কিন্তু আমি, আপনি, আমরা প্রত্যেকে যখন ওষুধটা কিনছি, সেটা হতে পারে বড়বাজার থেকে, বা বড়বাজার থেকেই হয়তো আপনার পাড়ার দোকানে সেই ওষুধ পৌঁছেছে, আপনি কিনলেন, সেই ওষুধটা খেলেনও, কিন্তু সেই ওষুধ জাল কিনা বোঝার কিন্তু কোনো উপায় নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বড়বাজার থেকে অনেকটাই একটা অসাবধানতা, একটা অসচেতনতার ছবি কিন্তু আর+ নিউজের ক্যামেরাতেই কিন্তু একদম এক্সক্লুসিভলি ধরা পড়েছিল। এবং স্বাস্থ্য দপ্তর কিন্তু বলেছিল যে এই যে একের পর এক ওষুধ, প্রায় 104টি ওষুধ গত সপ্তাহেই গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল দোকানে কিন্তু সেই তালিকা রাখতে হবে। কোথায় সেই তালিকা? বড়বাজার ঘুরে কিন্তু একটা দোকানেও সেই তালিকার ছবি এখনো পর্যন্ত অন্তত ধরা পড়েনি। আমরা এক নজরে দেখে নেব আর+ নিউজ সেই এক্সক্লুসিভ অভিযানের ছবি। রাজ্য জুড়ে ফেক মেডিসিনের রমরমা। যে ওষুধ সাধারণ মানুষের জীবন রক্ষা করার জন্য কাজে লাগে, এবার সেই ওষুধকে নিয়েও সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে ভয়। কারণ প্যারাসিটামল থেকে শুরু করে অ্যান্টাসিড থেকে শুরু করে বিভিন্ন রকম জীবনদায়ী ওষুধ, সেই ওষুধও নাকি জাল। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতর এবং ড্রাগ কন্ট্রোল অথরিটি এই গোটা বিষয় নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যেই বাগরি মার্কেট সহ বিভিন্ন জায়গায় যে ওষুধের যে স্টোর রয়েছে সেই বিভিন্ন দোকানে তারা এসেছে এবং প্রায় 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই সেই ওষুধকে পাঠিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। ড্রাগ কন্ট্রোলের হানা দেওয়ার জন্য 6টি দলে 19 জন অফিসার ভাগ হয়ে যান। কোড স্ক্যান কিভাবে করতে হয় তাও শেখানো হয়। তবে বলাই সার, এখনো তো সেই বিলেই ভরসা করছেন ব্যবসায়ীরা। এইটাকে স্ক্যান করতে হবে তো, এটাকে স্ক্যান করার পরে এটা যদি ফেক হয়, ধরুন কথার কথা বলছি, এই মেডিসিন না আমি সেটা বলতে পারবো না কি মানে দেখা মানুষ, ধরুন আমি আজকে আপনার কাছে এই ওষুধটা কিনতে এলাম, এবার ধরুন আপনি বিক্রি করছেন, বিক্রি করার আগে আপনি বা কি করে বুঝবেন যে এটা অরিজিনাল? আমরা তো বিলে পারচেজ করি, ব্যাচ মিলিয়ে নি। আচ্ছা, বিলে যে আমরা তো স্টকিস্ট, অথরাইজড স্টকিস্ট থেকে মাল আসে আমাদের, ঠিক আছে? হ্যাঁ। এবার ওদের ব্যাচ নাম্বার যেটা থাকে ওই মালের সঙ্গে খালি ব্যাচ নাম্বারটা মিলিয়ে নি। আপনার কাছে যে স্টক রয়েছে সেই স্টকের তো ওষুধটা ফেকও হতে পারে। পরবর্তীকালে আপনি ধরুন হয়তো জানতে পারলেন, আপনি কিউআর কোড স্ক্যান করেন, সেই ওষুধটা তাহলে ফেক। সেক্ষেত্রে সাধারণ মানুষ বা আপনি বুঝবেন কি করে যে ওষুধ আপনার কাছে স্টকে রয়েছে, যে ওষুধ আপনি বিক্রি করছেন সেটা ফেক নয়, কারণ আপনি কিউআর কোড স্ক্যান করেন? কি করে বুঝবেন তাহলে? ম্যাডাম এখন আমি কি করে বলবো আপনাকে, বলুন তো। না, এটা যখন বহু মানুষের প্রাণের বিষয়, সেক্ষেত্রে যখন রাজ্য দাদা অবশ্যই এখন তো এবার কিউআর কোড স্ক্যান করে কিনতে হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, যে সমস্ত ওষুধ গুণমানে উত্তীর্ণ হতে পারেনি সেই ওষুধ কোনোভাবেই পাইকারি এবং খুচরো বিক্রেতাদের কাছ থেকে বিক্রি না হয়। রাজ্যে প্রত্যেকটি ওষুধের দোকানে অবিলম্বে নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগের তালিকা ঝোলাতে বলেছে স্বাস্থ্য দপ্তর। কিন্তু মেহতা বিল্ডিংয়ে পাওয়া গেল না সেই তালিকাও। এখনো অবধি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তো ড্রাগ অফিসারদের কাছ থেকে আমাদের যদি না কোনো লেটার আসে বা যে কোনো নোটিফিকেশন আসে, গ্যাজেট আসে, না হলে জানবো কী করে? সাধারণ মানুষের জায়গা থেকে আপনার জানতে চাই। হ্যাঁ, আপনার কাছে যে 3টা ওষুধ বা যে কোনো ওষুধই আমার কাছে যেটা রয়েছে 100% আমাদের চেক থাকে। প্যারাসিটামল বিক্রি করেন? হ্যাঁ করি। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে প্যারাসিটামলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, প্যারাসিটামলটাও ফেক হয়েছে, প্যারাসিটামলেরও মানটা নিম্ন, এবং সেই কারণে স্টেট ড্রাগ কন্ট্রোল বলেছিল যে যে সমস্ত ওষুধ
এই পরীক্ষায় পাশ করতে পারছে না তাদের একটা লিস্ট দোকানে রাখতে হবে, সেই লিস্ট কি আপনি রেখেছেন? ম্যাডাম আমাদের কাছে তো এরকম কোনো দেয়নি, এখন দিলে তো আমি জানবো। এখন রিটেলে দিয়েছে, আমাদের কাছে কিছু দেয়নি এখন পর্যন্ত। সাধারণ মানুষের জন্য ইতিমধ্যেই নাম্বার প্রকাশ করেছে ডাইরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল ওয়েস্ট বেঙ্গল। ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ওষুধের শিশি বা স্ট্রিপ সন্দেহজনক মনে হলেই ফোন করুন ডাইরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলে। ফোন নাম্বার 033-2225-2213 অথবা 033-2225-2214 এই ফোন নাম্বারে। কোনো দোকান থেকে কেনা ওষুধ সন্দেহজনক মনে হলে বা দীর্ঘদিন খাওয়ার পরেও তা কাজ না করলে মেল করতে হবে tell@rediffmail.com। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিউআর কোড স্ক্যানের কোনো বিষয় নেই, কারণ তারা শুধুমাত্র বিলের ওপরেই ভরসা করছেন। আবার কোনো কোনো ব্যবসায়ী এটা বলছেন যে তারা এখনো এই কিউআর কোড স্ক্যানের বিষয়টাই জানেন না। এর পাশাপাশি স্টেট ড্রাগ কন্ট্রোল যেটা বলেছে যে প্রত্যেকটা দোকানে কিন্তু সেই তালিকা রাখতে হবে, যে তালিকায় কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে যে কোন কোন ওষুধ এই গুণমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, কিন্তু সেই তালিকাও তো দেখা যাচ্ছে না। অর্থাৎ এই যে একটা এত বড় সমস্যা, ওষুধও নাকি জাল হচ্ছে, সেই সমস্যার যে মূল যে জায়গা বা মূল যে বৃত্ত, সেই বৃত্তের কাছাকাছি পৌঁছতে কিন্তু এখনো আরো অনেকটা সময় লাগবে। ততদিন পর্যন্ত স্বাস্থ্য দপ্তর যে নির্দেশিকা যা বলছে, সেই নির্দেশিকা মেনেই কিন্তু ওষুধ কেনাবেচা করার কথা বারংবার বলা হচ্ছে, কিন্তু তারপরেও ছবিটা কি খুব একটা বদলাচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর+ নিউজ, কলকাতা। এখন একটা প্রশ্ন উঠেছে, ডাক্তার বা চিকিৎসকরা তারা কতটা আতঙ্কিত? ডাক্তার বা চিকিৎসকরা তারা কি আগে থেকেই টের পেয়েছিলেন? সায়ন্তিকা কি মনে হয়, এ রাজ্যে যারা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, যারা বিশেষজ্ঞ, তারা কি আগে থেকেই টের পেয়েছিলেন যে ওষুধে কাজ হচ্ছে না, কোথাও একটা গন্ডগোল? সেটা হয়তো নিশ্চিত করে বলাটা তারা টের পেয়েছিলেন বা তারা টের পাননি, এটা কোথাও গিয়ে একটা ধৃষ্টতার জায়গায় পৌঁছে যাবে। কিন্তু একাধিক পেশেন্ট নিশ্চয়ই তাদের কাছেও পৌঁছেছে যে ডাক্তারবাবু আমি তো এই ওষুধটা খাচ্ছি কিন্তু আমার ওষুধে কাজ হচ্ছে না, বা তারা নিজেরাও হয়তো দেখেছেন যে কোনো একটা ওষুধ কিন্তু তারা হয়তো আগে সেটাকে তারা প্রেসক্রাইব করতেন, কিন্তু হঠাৎ করেই সেই ওষুধ কাজ করতে শুরু করেনি। এমনকি সাধারণভাবে প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, যেগুলো আমরা খাবার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার পড়ে না, ডাক্তারবাবুরাই বলেন এটা খেয়ে নেবেন, এগুলো বাড়িতে রাখবেন, সেই ওষুধে যখন কাজ করা বন্ধ করে দিয়েছে তখন তো নিশ্চিতভাবে তারাও কিছুটা হলেও আঁচ পেয়েছিলেন, কিন্তু হয়তো কেউই বুঝতে পারেননি যে এরকম একটা জাল চক্র রাজ্যে ছড়িয়ে পড়েছেন। তাহলে সেক্ষেত্রে যারা আমাদের জীবন রক্ষা করার জন্য যারা নিজেদের জীবনকে অর্পণ করেছেন, তাহলে তারা নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে তো একটা আন্দোলন তো করতেনই। আমি সায়ন্তিকার সঙ্গে কথা বলছিলাম, আপনারা দেখলেন সায়ন্তিকা বলছেন নিশ্চয়ই ডাক্তারবাবুরা টের পেয়েছিলেন, আঁচ নিশ্চয়ই পাওয়া গিয়েছিল। অভয়ার বাবা মা, তাদের বাড়িতে গিয়েছিলাম, তার বাবা মার বদ্ধমূল বিশ্বাস এই জাল চক্রের বিরুদ্ধে সরব হওয়ার জন্যই অভয়ার এই পরিণতি হয়েছে। কেন তারা বলছেন? তার কারণ তারা তাদের সাক্ষাৎকারে জানিয়েছেন এবং সাংবাদিক হিসেবে আমাকে বলছিলেন যে অভয়া ডাক্তার হিসেবে সুদক্ষ এবং অত্যন্ত পরিশ্রমী, এবং রুগী অর্থাৎ কোনো রুগীকে দেখলে যতক্ষণ না তিনি ভালো হচ্ছেন একেবারে লেগে থাকতেন। সত্যি কথা বলতে আজকের যুগে এইরকম ডাক্তার পাওয়াই মুশকিল, কার ভাগ্যে এইরকম ডাক্তার জোটে। তা যে কথা বলছিলাম, অভয়ার বাবা মা তারা বিশ্বাস করেন যেহেতু অভয়া কোনো রুগী তাকে সুস্থ করতে না পেলে নিজেও শান্ত থাকতে পারতেন না, বা কোনো রুগী যদি মারা যেতেন তাহলে অভয়া ছটফট করতেন। এবং এইভাবে বিভিন্ন সময় অভয়া দেখেছিলেন যে বিভিন্ন ওষুধ কাজ করছে না। তার বাবা মার দাবি এ বিষয়ে বাড়িতে এবং আশেপাশের ঘনিষ্ঠদের বলেছিলেন। তাহলে কি অভয়া টের পেয়ে গিয়েছিল একটা বিরাট জাল ওষুধের চক্র চতুর্দিকে, আর তার চক্রব্যূহে ঢুকে পড়েছিল নিজের অজান্তে প্রতিবাদ করতে করতে অভয়া জানতেন না যে এই কুচক্রীরা তাদেরই আশেপাশে রয়েছে, আর সেই জন্যে এইসব কুচক্রীরা অর্থাৎ যাদের পেছনে রয়েছে জাল ওষুধের কারবারি, তাদেরই ইশারাতে কি মর্মান্তিকভাবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো অভয়াকে।
দেখব অভয়ার বাবা মা কি বলছেন। আমি এই মুহূর্তে বসে আছি অভয়ার বাবা মার সামনে। অবশ্যই তারা শোকস্তব্ধ এখনো। আমি তাদের যে প্রশ্নটা করছি, যা কথাবার্তা বুঝলাম, তাতে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু সংশয় দ্বিধা আছে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সোমনাথ দে যিনি সেদিন উপস্থিত ছিলেন, এবং অনেকেই বলছেন যে শাসক দল তাকে পুরস্কার দিয়েছে এবং এখন তিনি চেয়ারম্যান, এবং তারপর যে ঘটনা ঘটল যে প্রভাবশালী যারা এখানকার জনপ্রতিনিধি তাদের থ্রেট বা হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে অভয়াকাণ্ড উঠে আসছে। আপনি কি মনে করেন কোনো অতি বিপ্লবী বা অতি উৎসাহী অভয়াকাণ্ডর সঙ্গে বা এই অভয়াকাণ্ডের প্রতিবাদেই তাদের হুমকি দিচ্ছে? এটা সত্যতা সম্বন্ধেই আমাদের সন্দেহ আছে। এই যে ফোন কল সম্বন্ধে, সত্যতা সম্বন্ধেই আজকে যেহেতু আমরা অভিযোগ করছি যে তাকে পুরস্কৃত করে চেয়ারম্যান করা হয়েছে, যেহেতু আমার মেয়ের সব দেহ কলেজ আরজিকর থেকে জোর করে আমার ওয়াইফকে দিয়ে সই করিয়ে ডেড বডি হ্যান্ডওভার পেপারে সই করিয়ে নিয়ে চলে এসেছিলো, সেই জন্য অভিযোগ করছি বলেই আজকে এটাকে গুলিয়ে দেওয়ার জন্যে এটা একটা পন্থা মনে হচ্ছে আমাদের। ওনারা বলছেন, মানে সোমনাথবাবু বা সম্রাটবাবু, তারা বলছেন ওনারা জনপ্রতিনিধি হিসেবে এবং দীর্ঘকাল আপনাদের চেনেন বলে তারা আসলে আপনাদের সাহায্যই করতে গিয়েছিলেন। আমি বলবো পরিষ্কার করে, এরকম উপকার যেন কোনোদিন কারো কাছে না করতে যান, কারণ এরকম উপকার করলে যদি পুরস্কার পাওয়া যায় তাহলে তার স্বার্থ সিদ্ধ হয়, যার উপকার করতে তিনি যান তার খুবই ক্ষতি হয়। মানে আমাদের যা ক্ষতি উনি করেছেন, আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়ে টালা থানায় 2 ঘন্টা বসেছিলাম, কিন্তু এই সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির বদান্যতায় আমরা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি। আজকে আশা করছি যে দ্বিতীয় পোস্টমর্টম করলে আরও অনেক কিছু তথ্য আমরা পেতাম, যে তথ্যগুলো এখন আমাদের কাছে আর সম্ভব হয়নি। এবং এখানে পুলিশি ব্যবস্থা করে এবং টালা থানার সামনে পুলিশি ব্যবস্থা এরাই করেছিল, করে আমাদের আটকে রেখেছিল। আমাদের গাড়ি থেকে নামতে পর্যন্ত দেওয়া হয়নি, আমরা লিখিত কমপ্লেন পর্যন্ত আর টালা থানায় করতে পারিনি দ্বিতীয়বার, যে আমরা দ্বিতীয় পোস্টমর্টম করতে চাই। এবং আমাদের এমএলএ পরবর্তীকালে একটা ইন্টারভিউতে আমি দেখেছি বলেছেন যে ওরা তো আমাদের বলতে পারতো, ওনাদের পুলিশকে বলে পাচ্ছি না, উনি তো এখানে উপস্থিত ছিলেন। উনি আমাদের এমএলএ নির্মল মুখার্জি এবং সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জনে মিলে ডিসি নর্থকে আমার মেয়ের দেহ যখন উপরে নিয়ে আসা হয়েছিল, এই ঘরের মেঝেতে শুয়ে রেখেছিলাম, আমরা দুজন যখন মেয়ের পাশে বসতে যাব ঠিক তৎক্ষণাৎ এসেই ডিসি নর্থ এরা 3 জনে মিলে নিয়ে এসেছিলো এবং এসে টাকা দিয়ে আমাদের প্রথম থেকেই চুপ করানোর চেষ্টা করেছে। এটা কি তারা কি খুব বড় কাজ করেছে? তাদের কাছেই আমার কোশ্চেনটা থাকবে। সব কিছু অস্বীকার করতে পারে, এটা তো অস্বীকার করতে পারবে না যে ডিসি নর্থকে তারাই নিয়ে এসেছিল দোতলায়। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে সিবিআই তদন্তকারী অফিসাররা তদন্ত করছে এবং জাল ওষুধের একটা বিরাট চক্র ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে, কোথাও কি মনে হয় বা সিবিআই তদন্তে কোথাও কি জাল ওষুধ চক্রের ব্যাপার নিয়ে কখনো আপনাদের কিছু প্রশ্ন করা বা এ নিয়ে তদন্ত হচ্ছে, এরকম কিছু আপনি দেখেছেন? প্রথমে আপনাদের মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো যে এতদিন আমাদের পাশে থাকার জন্য। প্রথমে 4 দিন ধরে আমাদের মুখ বন্ধই করে রাখা হয়েছিল এবং তারপরেও মানে আমরা যাতে কোনো মুখ খুলতে না পারি এরকম একটা ভীতির তৈরি করা হয়েছিল আমাদের উপর। কিন্তু আমরা 9 আগস্ট মেয়ের মৃত্যুর পরে যে জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, জাল স্যালাইন এগুলো যেভাবে বেরিয়ে এসেছে, এগুলো মেয়ে মাঝে মাঝেই আমাদের বাড়িতে বলতো যে আরজি করে জাল ওষুধ আছে, জাল ওষুধের জন্য পেশেন্ট মারা যায়, পেশেন্টের রিয়াকশান হয়, ভর্তির জন্য টাকা দিতে হয়, পাস ফেল টাকা দিয়ে হয়, এগুলো মেয়ে আমাদের বলতো। আমি শুনেছি যে অভয়া তিনি ডাক্তার বা চিকিৎসক হিসেবে কোনো রুগী সুস্থ না হলে বা কোনো রুগী মারা গেলে তিনি নিজে মানসিকভাবে ভেঙে পড়তেন, মানে খুব কষ্ট পেতেন। খুব কষ্ট পেত। কোভিডের সময় নিজের 4 বার কোভিড হয়েছিল, তখন আরজি করে পড়তো না, এমডি চান্স পায়নি, এমবিবিএস কমপ্লিট করার পরে তখন সারা রাত জেগে ও অনলাইনে যেমন কোভিড পেশেন্ট দেখতো, প্রেসক্রিপশন করে অনলাইনেই পাঠাতো, পেশেন্টরা বাড়ি আসতো না যেহেতু। তাছাড়াও ওর বাবার সঙ্গে ও কোভিড পেশেন্টের বাড়িতেও চলে যেত।
আর মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে তখন ও চাকরি করতো, ওকে নিয়ে যেত বাড়ি থেকে আর দিয়ে যেত। ওকে নিয়ে ও ভালো ট্রিটমেন্ট করে বলে 3-4 দিন ওকে আটকে রাখতো। আমি ভয় পেতাম বাড়িতে যে তুই বাড়ি চলে আয়, এতক্ষণ যারা বাইরে থাকলে আমার ভালো লাগে না, সবাই ভয়ে এখন ঘরে থাকে আর তুইও কোভিড পেশেন্টের সঙ্গে থাকিস। মা আমি তো ডাক্তার, আমার কিছু হবে না, এখন লোকের খুব বিপদ, এখন আমি ঘরে বসে থাকলে চলবে? ওর বাবাকে নিয়ে ও পেশেন্ট যে কোভিড পেশেন্টের বাড়িতে চলে যেত, বাড়িতে গিয়ে সমস্ত বাড়িতে ওর যাতে পেশেন্ট ভালো থাকে ওরকম ব্যবস্থা বাড়িতেই করতো পেশেন্টের। আপনার কি মনে হয় বিভিন্ন কারণ রয়েছে? প্রথমত সঞ্জয় রায়, যার কথা বারবার বলা হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন তিনি একমাত্র এই গোটা ঘটনা ঘটিয়েছেন? না, প্রথম দিনও আমি বিশ্বাস করিনি, এবং সিএম যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন আমাদের সঙ্গে কথা বলার সময় উনি প্রথমেই বললেন যে আসল অপরাধী তো ধরাই পড়ে গেছে। তখন আমি এইটুকু কথার পরেই আমি ওনাকে থামিয়ে দিয়ে বলেছিলাম, ম্যাম আমি যে ধরা পড়েছে তাকে আসল অপরাধী মনে করি না, কারণ একটা জনবহুল হসপিটাল, এত পেশেন্ট, এত নার্স, ডাক্তার, গ্রুপ ডি, সবাইকে উপেক্ষা করে একমাত্র এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় কি করে জানলো সে আমার মেয়ে ওখানে ডিউটি রয়েছে, ওখানে ঘুমাচ্ছে? এটা ভেতরের কেউ না থাকলে ওর পক্ষে জানা সম্ভব নয়। কে ওকে ডেকে নিয়ে গেল ওখানে? আমাদের অনেক কোশ্চেন, কেউ এখনও আমাদের কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি, সিবিআইও দেয়নি। আপনি কি মনে করেন যে এই যে গোটা ঘটনাটা যেখানে ঘটেছে বলা হচ্ছে আদৌ সেখানে ঘটেনি? না, সেখানে ঘটেনি। এবং এখন সিবিআই এর একজন প্যানেল লয়ার সেটা তো একটা ভিডিওতে স্বীকারই করেছে ওখানে কিছু ঘটেনি। আমরা প্রথম দিন থেকে সিবিআইকে এটা বলার চেষ্টা করেছি যে যেভাবে দেখেছি আমার মেয়েকে, আমরা তো 3.5 ঘন্টা ওখানে বসেছিলাম গিয়ে, তারপরে যখন আমাদের সিএমের পারমিশন নিয়েই বলবো, সিএম একটা ফোনে আমাদের কথা বলেন, তারপরে আমাদের মেয়ের ওই রক্তাক্ত মুখটা আমরা দেখতে পাই। আমি বেশিক্ষণ ওটা দেখতে পারিনি ওই অবস্থায় মেয়েকে, কিন্তু সেখানে দেখেছিলাম যে বিছনাটা পুরো টান টান করে রাখা, সেখানে কোনো ধস্তাধস্তি চিহ্ন লেশ মাত্র নেই। আমার মেয়ের ল্যাপটপ, মোবাইল, জলের বোতল, ব্যাগ সব সুন্দর করে সাজানো, পায়ের কাছে জুতো জোড়াও সুন্দর করে সাজানো, গায়ে একটা কম্বল চাপা দেওয়া। এটা কিছুতেই হতে পারে না। একটা ক্রাইম ঘটলে সেই জায়গাটা কেউ নতুন করে সাজিয়ে রেখেছিল ওরকমভাবে। এটা কি মনে করছেন অন্য জায়গায় ঘটনা ঘটেছেন? এবং ওখানে কিছুই ঘটেনি, এটা যে যারা তদন্তকারী অফিসার তারাই বলেছে, তাদের মারফতে শুনেছি ওখানে কোনো ঘটনা ঘটেনি। আপনার মেয়ে যেহেতু জাল ওষুধের কথা বলতেন এবং তার পাশাপাশি যারা রোগী তাদের সুস্থ হয়ে ওঠা এবং তাদের যদি বিনা চিকিৎসায় বা ভুল ওষুধে বা জাল ওষুধে মৃত্যু হতো তাহলে তিনি ভেঙে পড়তেন, তাহলে কোথাও কি মনে হচ্ছেন এই জাল চক্রের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন বলেই কোথাও এই পরিণতি? কোথাও মনে হচ্ছে না, এটাই টার্গেট, ওকে খুন করা হয়েছে এবং পরিকল্পনা মাফিক পরিকল্পিত প্রতিষ্ঠানিক খুন। এটা আমার মেয়ের যে খুনটা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠান ওকে মেরে ফেলেছে, তা না হলে প্রতিষ্ঠানই চেষ্টা করতো। আমরা তো জানি না কিভাবে তদন্ত হবে, কাকে ধরবে, এটা প্রতিষ্ঠানেরই উচিত ছিল যে আমার মেয়ের ভিপি, যে এইচওডি, তার যে কোপিজিটি, কিভাবে এটা আসল অপরাধীদের ধরা যায় তারাই ভালো জানতো, কিন্তু তারা সেই দিকে যায়ওনি, সেই চেষ্টাও করেনি, তারাও ইনভলভ এই কেসের সঙ্গে। সিবিআই তো তদন্ত করছিল, কখনো মনে হয়েছে যে জাল ওষুধ চক্র এই বিষয়টা খতিয়ে দেখছেন? আসলে তদন্তর কথা হয়তো আপনার জানার কথা নয়, কিন্তু আপনারা তো এইটুকু বুঝবেন। যেটুকু বুঝতে দেখেছি বা বুঝেছি, এই কথাগুলো, আমাদের যে কথাগুলো আমরা বলেছি, এই কথাগুলো পাত্তাই দেয়নি সিবিআই। প্রথম থেকেই এই বিষয়টা যেহেতু জানি, প্রথম থেকে এই বিষয়টাই উত্থাপন করার চেষ্টা করছিলাম সিবিআইয়ের সামনে, যে ঘটনাটা কী ঘটেছে, মেইন ঘটনাটা হচ্ছে এটাই। কিন্তু সিবিআই আমাদের কথা পাত্তা দেয়নি। বহু মেসেজ করেছি, লিখিত দিয়েছি, কে সাসপেক্টেড আমাদের কাছে তাও লিখিত দিয়েছি, এবং সুপ্রিম কোর্ট মারফত সিবিআইকে চিঠিও দিয়েছি, কিন্তু সিবিআই সে সমস্ত দিকগুলো তদন্ত করে দেখেনি। আপনার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় জাল ওষুধ চক্র অন্যতম কারণ হতে পারে? হ্যাঁ, এটাই মানে জাল ওষুধ, মানে ওষুধ বা সরকার মানে হসপিটালে যে দুর্নীতি, এটাই হচ্ছে আমার মেয়ের মৃত্যুর মূল কারণ। কারণ আমার মেয়ের যে থিসিস পেপার তৈরি করেছিল, সেই প্রথম যে সিনপসিসটা তৈরি করেছিল, সেই সিনপসিসটা পর্যন্ত আমার মেয়ের থেকে কেড়ে নিয়ে অন্য একটি ছেলেকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা আমাদের যে ওর সুপারভাইজার ভিপি
সুমিত্রা তপাদারই কাজটা করেছিলেন। যতদিন যাচ্ছে তত মনে হচ্ছে সিবিআই থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে কেউ কথা রাখেনি। এটা তো কেউ প্রথমে পুলিশ 4 দিন করেছিল, সব ঘেঁটে দিয়েছে। এটা আমরা দেখেছি যে আমার মেয়ের যে তার রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, ওই যে সমস্ত শরীরের থেকে নেওয়া হয়েছিল, ওগুলো 4 দিন ওখানেই ফেলে রেখেছিল। ওদের কোনো মানে আমার মেয়ে যে ওখানে একজন কর্তব্যরত ডাক্তার সেটাই ওরা মনে করেনি। তারপরে যারা নাকি সংগ্রহ করেছে ওগুলো, তারাও খুব মানে লোয়ার ক্যাটাগরি ছিল, তারা ইন্টার্ন ছিল, তারাই সব ওইগুলো করেছে। কোনো বিশেষজ্ঞ দিয়ে ওগুলো করানো হয়নি। তারপরে আমরা দেখেছি যেদিন সেই 9 তারিখ সকালবেলা সিপি, এসিপি, তারপর একজন ফরেন্সিক বিশেষজ্ঞ সবাই ওখানে প্রেজেন্ট, অভিজ্ঞ বিরূপাক্ষ। পরে আমরা দেখেছি ভিডিওতে যিনি আইটি বিশেষজ্ঞ প্রসেন চট্টোপাধ্যায়, যিনি এই সমস্ত মানে আমার মেয়ের তথ্য মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে ডিলিট করেছেন, প্রসেন চট্টোপাধ্যায় বলে, যিনি ন্যাশনাল মেডিকেল কলেজে চাকরি করেন, তিনিও এখানে উপস্থিত ছিলেন এবং সন্দীপ ঘোষের লয়ার পর্যন্ত এখানে উপস্থিত ছিল। এবং নর্থ বেঙ্গলের সিবিআই কি এগুলোও খতিয়ে দেখছে না? কোনো কিছুই দেখেনি। সবাইকে কিন্তু রুটিন ডেকেছে, কিন্তু ডেকে কি করেছে, তার যে কি জিজ্ঞাসাবাদ করেছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসেনি। কিন্তু সঞ্জয়ের সম্বন্ধে 60 পাতার মোবাইল ট্র্যাক রিপোর্ট, মানে যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের মধ্যে 60 পাতার মোবাইল ট্র্যাক রিপোর্টটা কিন্তু সিবিআই সংগ্রহ করেছে। মানে সঞ্জয়কেই একমাত্র কালপিট সামনে নিয়ে এসে বাকি সবাইকে আড়াল করার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারও যেমন করেছে, সিবিআই কেন্দ্রীয় সংস্থা তারাও সেই জিনিসটাই করেছে। আমরা এই ব্যাপারটা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাই এবং ডিরেক্টরকে সরাসরি আমরা বলি এবং ডিরেক্টর বলেন আপনার মনে যা আছে বলুন। তখন একটা সিবিআই ডিরেক্টরকে আমি যেভাবে মানে ব্যবহার করেছি, সত্যি কথা বলতে পরবর্তীকালে আমি দেখছি এরকম ব্যবহার না করতে পারতাম। কারণ সত্যিই মানে আমার একটা ওরকম অফিসারকে ওরকমভাবে বলাটা আমার পরে খারাপ, কিন্তু বলে আমি পরে ভাবছি যে না, একদিকে ঠিকই করেছি, কারণ এরা যারা শুরু করেছে এদের এইভাবেই মানে সাহায্য করতে হবে। আপনি বলেছিলেন ডিরেক্টরকে, সিবিআই ডিরেক্টর? হ্যাঁ, তদন্তের নামে প্রহসন। হ্যাঁ, আমি তো বলেছি আমরা তো সিবিআই চাইনি, হাইকোর্ট আপনাকে হাইকোর্ট সিবিআই দিয়েছে। উনি বলেছেন আপনারা তদন্তের নামে সার্কাস দেখাচ্ছেন আমাদের, এরপরে আর কি বলবেন? আমি এমনি জিজ্ঞেস করি একটা কথা, সেটা হচ্ছে যে সঞ্জয় রায় কখনো মনে হয়েছে তার সঙ্গে গিয়ে কথা বলি? ওর সঙ্গে তো দেখা করা সম্ভবই না। আপনি চান দেখা করে একবার জিজ্ঞেস করতে? সেটা আমার অনেকবারই মনে হয়েছে, কিন্তু ওর সঙ্গে দেখা করা তো সম্ভব নয়। এমনকি সিবিআইয়ের হেফাজতে যে ছিল 55 দিন না 52 দিন ছিল হেফাজতে, সিবিআই ওকেও যে ঠিকঠাক মতো জিজ্ঞাসাবাদ করেছে সেই তথ্য কিন্তু কোনো চার্জশিটের প্রমাণ নেই। এবং চার্জশিটে সিবিআই অনেক বড় বড় কথা লিখেছে, লার্জার কনস্পিরেসি, হাসাপ, অ্যাবেটমেন্ট, সমস্ত এই সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসি এবং আর কে এই খুনের সঙ্গে জড়িত সব দেখব বলেছে। সেই তারপর থেকে সেই যেদিন চার্জ ফ্রেম হয়েছে তারপর থেকে সিবিআই কিন্তু আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি এবং আমরা যোগাযোগ রাখার চেষ্টা করেও পাচ্ছিলাম না। তখন আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই এবং আদালতের দ্বারস্থ প্রথম থেকেই হয়েছি হাইকোর্টে রিটার্ন আনার জন্য। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু চন্দ্রচূড়ের আমলে তো পারিনি এবং সঞ্জীব খান্নার আমলে যখন আমরা প্রেয়ারটা করি 4 বার মেনশন করার পরে, কিন্তু লাস্টবার যখন দিয়েছেন তখন আমরা অতটা সহজে যে আমরা হাইকোর্টে মামলাটা পাঠিয়ে দেবেন সঞ্জীব খান্না আমরা কিন্তু ভাবতেও পারিনি। কারণ শোনার সঙ্গে সঙ্গেই আমাদের যিনি ম্যাডাম ছিলেন লয়ার করুণানন্দী, উনি প্রেয়ারটা করার সঙ্গে সঙ্গে বলেন যে প্যারেন্টস আর প্রেজেন্ট ইউর কোর্ট রুম। তখন সঞ্জীব খান্না আমাদের দিকে একবার তাকিয়ে দেখেই সঙ্গে সঙ্গে বলে দেন ঠিক আছে, হাইকোর্ট মামলাটা শুনতে পারবে। আমরা এটা একটু মানে মনে আশ্বস্ত তো হয়েছি এবং একটু আশ্চর্যও হয়েছি। সঙ্গে সঙ্গে ডিরেক্টর আমার পাশে দাঁড়িয়ে ছিল, সিবিআই ডিরেক্টর কোর্টরুম থেকে বেরিয়ে গেল। জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে পরবর্তীকালে কথা হয়েছে, কোর্টের মধ্যেই কথা হয়েছে এবং ওনারা বারবারই এখন বলছেন যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের যেরকম বিচার চাইছেন সেটা পাবেন। আমার আপনাকে শেষ প্রশ্ন, যে কোথাও মনে হচ্ছে এত কিছুর পরেও কোথাও আপনার মনে হচ্ছে যে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াটা কোথাও একটা আশার আলো?
আমি এই কারণে বলছি, এটা তো আমি বলেছি যেদিন ওর ফাঁসি আমরা মানে হয়নি সেদিন আমি বলেছি যে প্রত্যক্ষদর্শী কেউ নেই যেখানে, সেখানে একমাত্র সঞ্জয়ই প্রত্যক্ষদর্শী। কারণ আমার মেয়ে আর সঞ্জয় দুজনেই জানবে যে আসল ঘটনাটা। সেখানে আমার মেয়ে তো আর নেই, সেখানে সঞ্জয় যদি মানে ফাঁসি হয়ে যেত তাহলে আর কেউ থাকতো না যে দেখেছে। সঞ্জয় সব জানে, কারা ছিল তাও জানে, কার ইনস্ট্রাকশনে সঞ্জয় সেদিন ওখানে গেছিল সঞ্জয় সব জানে। এখানে একটা কথা বলবো, শিয়ালদা আদালতের যিনি জজ ছিলেন অনির্বাণ দাস, তার সঙ্গে আমরা প্রথম দেখা হয় 10ই জানুয়ারি। তার আগে আমরা কোর্টরুমে সাক্ষী যেদিন প্রথম দিয়েছিলাম 11 তারিখ, সেদিনই প্রথম আমি কোর্টে যাই এবং 10ই জানুয়ারি পরবর্তীকালে আমরা কোর্টে যাওয়ার সুযোগ পাই। সিবিআই আমাদের কোর্টরুমে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। এটাও সিবিআইয়ের একটা চাল ছিল। এখন বুঝতে পারছি যে তখন যদি আমরা কোর্টরুমে থাকতাম, আমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথাটা যারা বলছে সেসব জিনিসগুলো ঘটতো না। যে ঘটনাগুলো, অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমাদের সামনে ঘটতো না। কারণ ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে অবজেকশন দিতে পারতাম। আমাদের লয়াররা যেখানে অবজেকশন দেয়নি সেখানে আমরা দাঁড়িয়ে থাকলে আমরা অবজেকশন দিতে পারতাম। কিন্তু 10 তারিখের পর থেকে কোর্টরুমে যাওয়ার ইয়ে পাই এবং সে অনির্বাণ দাস বলেন যে আমার যতটা সম্ভব, আমার যা ক্ষমতা আছে, আমি আপনার সুবিচার পাবেন। এবং সেই বিচারের যে আশা আমাদের এবং লড়াই, সেই রাস্তাটা উনি কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এবং আমরা যে হাইকোর্টের কাছে যে 54টা কোশ্চেন রেখেছি, সেটা উনি যে কোশ্চেনগুলো আমাদের রিটার্ন দিয়েছেন যে মানে রায়ের কপির ভেতরে, সেখান থেকেই আমরা এই 54টা কোশ্চেন তুলে ধরেছি, যাতে প্রুফ করতে পারি যে আমরা শুধু বলছি না, আদালতও বলছে কথাগুলো। এই যে পুরসভার যারা জনপ্রতিনিধি তাদের ফোন করা বা অতি বামেরা এটা ফোন করছে, অভয়াকাণ্ডে সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, আবার ওইদিকে সিবিআই আপনাদের আদালত চত্বরে ঢুকতে দিচ্ছিল না, কোথাও মনে হচ্ছে যে ঘোলা জলে অনেকে মাছ ধরছে? হ্যাঁ, এটা প্রথমে আমরা আমাদের যারা পাশের লোক, যারা ছোটোবেলার থেকে ওর বাবার বন্ধু এবং আমার মেয়েকে ভালোবাসতো, আমার পাশের বাড়ির লোক, তাদের ডেকে নিয়ে গেছি আমাদের সাহায্য হবে বলে, কিন্তু উল্টে তারা আমাদের সঙ্গে কোনো সাহায্যই করেনি, সরকারকে সাহায্য করছে। সরকার আমরা দেখেছি প্রত্যেকটা কাজ, শুধু আমার মেয়ের বেলাতেই না, প্রত্যেকটা কোনো একটা দুর্নীতি ঘটুক, যারা দুর্নীতি করছে তাদের মাথার উপর হাত রেখে দেন, আর যারা প্রতিবাদ করছে তাদের শাস্তি দেন। যারা দুর্নীতি করলো তারা পুরস্কার পাবে, আর যারা মানে প্রতিবাদ করবে তাদের শাস্তি হবে। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমাদের সুবর্ণ স্যার। আজকে সুবর্ণ স্যার না থাকলে আমরা গলার আওয়াজই থাকতো না। প্রথম 4 দিন যে আমাদের টাকা দেওয়া হয়েছে বা এইভাবে দেহ আমাকে বলে যে আমি সাইন করেছি মানে বাড়ির লোকের হাতে ডেড বডি দিয়ে দেওয়া হবে, সেখানে কেন ওরা নিয়ে চলে আসবে? এটা তো আমরা কোনো দিন দেখিনি এরকম হয়, যে কি করে জানবো এসব হয়? তারপরেও আমি তখন কাঁদতে কাঁদতে সুবর্ণ স্যারকে বলে দিয়েছিলাম, স্যার জানেন আমাদের উপর থ্রেট ছিল যেন আমরা না বলি, কিন্তু আমাকে ওর বাবাও বারণ করেছিল, তা সত্ত্বেও আমি সুবর্ণ স্যারকে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম। এত দুঃখ হয়েছিল মনে যে মেয়েটাকে আজকে যদি না পড়াশোনা করাতাম হয়তোই ভালো হতো, আমাদের কাছে অন্তত থাকতো। পড়াশোনা করিয়ে আমরা ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না। সেখানে সুবর্ণ স্যারকে আমি বলেছিলাম, স্যার আমার মেয়েটার যখন এখানে ডেড বডি রাখা ছিল আর আমরা সবে ওকে ছুতে যাচ্ছি, তখন আমাদের এলাকার কমিশনার এবং এমএলএ আর সঞ্জীব মুখার্জি 3 জন মিলে ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল ওর বাবার কাছে একটা টাকার বান্ডিল দিতে। আর কত বড় অমানবিক হলে সেটা ওর বাবাকে তো দিচ্ছে, ওর বাবা এসে আমাকে বলতো না তখন যা আমাদের মানসিক অবস্থা ছিল, কিন্তু সঞ্জীব মুখার্জি এসে আমার কানে কানে বলছে টাকার বান্ডিল দিচ্ছে। মানে আমি খুশি হয়ে যাব টাকা শুনে। এটা শুনে আমার যে তখন মনে হচ্ছে মেয়েটার সাথে আমিও যদি চলে যেতে পারতাম তো ভালো হতো। তখন আমি আরও কেঁদে ফেলেছি যে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন, আমাদের টাকা দিচ্ছেন। তখন আমাদের ঘরে যারা ছিল তারা সবাই রেগে বলছে বার করো ওকে, বার করো। তখন সঞ্জীব মুখার্জি আমাদের ঘরেই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আমি কে জানো এখানকার? তারপরেও যখন ডেড বডিটা নিয়ে চলে যায়, আমার মেয়ে ছোটোবেলার বান্ধবী ঈশানী আমাকে বলছে কাকিমা নিতে দিও না, নিতে দিও না, নিলে তো সব শেষ হয়ে যাবে। তখন সঞ্জীব মুখার্জি আমাকে এবং ঈশানীকে ঠেলে ফেলে দিয়ে এই কখন মারা গেছে জানিস, বডিতে পচন ধরে গেছে বলে নিয়ে চলে গেছে। এবং শেষ কৃত্যকর্ম আমাদের কিছু করতে হয়নি। শ্মশানে আরও অনেকগুলো ডেড বডি ছিল, যেখানে ডেড বডি নেওয়াই হয় না সেই জায়গাটায় রেখে
আমরা মেয়ের শেষকৃত্যটা কোনো রকম করেছি এবং সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়িতে এসেছি। এত অমানবিক মানুষ বা পুলিশ কোনো দিন যেন কোনো বাবা মা দেখতে না হয়, এটাই আমি বলবো। আপনি ভেঙে পড়েছেন, আমার সত্যি খুব খারাপ লাগছে। আবার আপনার চোখের জল, কিন্তু এসব জল কি সত্যি মিথ্যে হয়ে যাবে? সত্যি কি সুরাহা হবে? শুধুমাত্র অভয়ার বাবা মা নয়, সমাজে এখনো ভালো মানুষ আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সে প্রশ্ন তাদের সবার। আমি আপনাদের শান্তিতে তো আপনারা নেই, কিন্তু আপনাদের আবার এই প্রশ্ন করা, আপনার চোখের জল, আমার সত্যি খারাপ লাগছে। তবে লড়াইটা বোধহয় লম্বা, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, লড়াই লম্বা, কিন্তু একমাত্র মেয়েকে সেই 9 আগস্ট হারিয়েছি। ও আমার গোটা পৃথিবীই ছিল। আমরা তিনজনে খুব ভালো থাকতাম এবং ও যখন সবে MBBS পড়ে তখন ওর মাত্র 18 বছর বয়স। তখন থেকে আমাদের স্বাস্থ্যের রক্ষার দায়িত্ব ওই নিয়েছিল, আমাদের অভিভাবক ছিল। সেই অভিভাবককে হারিয়ে আমি দেখেছি গোটা বিশ্বটাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমি সমস্ত বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ। সবাইকে, আমার পরিবারের লোক, তাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমি সবার কাছে কৃতজ্ঞ যে এরকম একটা বিশ্ব আমি পেয়েছি। এটা আমার মেয়েকেই বলবো যে ও মানুষের চেতনা জাগিয়ে দিয়ে গেছে। মানুষের যে মেরুদণ্ড সোজা ছিল এটাই আমরা ভুলে গিয়েছিলাম। মানুষ মেরুদণ্ড সোজা রেখে আমার পাশে দাঁড়িয়েছে। বিচার আমি অবশ্যই পাবো, কিন্তু কষ্ট হবে। আমাদের এখন বেঁচে থাকা মানেই মেয়ের বিচারের আশায়। আমরা সব কিছু হারিয়েছি, এই বাড়িতে বসে থাকতে খুব কষ্ট হয়। সব জায়গায় শুধু মেয়ের স্মৃতি, ওর শুধু 31 বছরের পরিশ্রম ছড়িয়ে আছে বাড়িতে, ওর স্বপ্ন ছড়িয়ে আছে সারা বাড়িতে, কিন্তু ও আর নেই আমাদের কাছে। কেউ কথা রাখেনি, এমনকি যারা তদন্তকারী অফিসার, তারাও যখনই প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের মুখোমুখি হবেন না বলে তারা এড়িয়ে গিয়েছেন। চতুর্দিকে স্মৃতি, তার মধ্যে স্মৃতি আঁকড়ে এই দম্পতি লড়াই করছেন। এখনো তারা বিশ্বাস করেন আসলে পৃথিবীটা সুন্দর, পৃথিবীতে ভালো মানুষ আছে। আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। আমার দুপাশে ক্রন্দনরত অভয়ার বাবা মা। প্রশ্ন হচ্ছে, এই কান্না, চোখের জল, এর কি কোনোই দাম থাকবে না? আর আমরা যে যেখানে রয়েছি শুধু এই কান্নার কথাই বলে যাব? প্রশ্নটা শুধুমাত্র আমাদের নয়, প্রশ্নটা অভয়ার বাবা মারও।